গাইস তোমরা নিশ্চয়ই জানো আমি পুরী এসেছি, আর পুরীতে এসে হোটেলের মধ্যে বসে থাকার কোনো মানে হয় না। তাই আজকে আমি বেরিয়ে পড়েছি সাইট সিন করতে, বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবো, আর তোমাদেরকেও দেখাবো ওই জায়গাগুলো কীরকম, বৈশিষ্ট্য কী, সব কিছুই তোমাদেরকে বলবো। তোমাদের কাজ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর ভিডিওটাকে লাইক করা। আমি যাই ফার্স্ট লোকেশন, যেটা হচ্ছে গাইস আজকে আমরা এসেছি চন্দ্রভাগা বিচ। এটা দিনে রাজারা এখানে সূর্যদেবকে প্রণাম করতে আসছে এই বিচের মধ্যে। এরকমই তো শুনেছি, খুব একটা ডিটেলে জানি না, বাট এইটা হচ্ছে এই বিচ, খুব সুন্দর বিচটা। আমাদের সাইট সিনের এটা ফার্স্ট প্লেস। বলা হয় এই বিচের মধ্যে নাকি সূর্য ফার্স্ট যে সানরাইজ হয় এই বিচের মধ্যে ফার্স্ট যে কিরণটা সেটা বলে নাকি। গাইডের সঙ্গে এসেছি, সে এইটাই বলছে কি এই বিচে ফার্স্ট সানলাইটটা এখানে এই বিচেই পড়ে। এটাকে গোল্ডেন বিচ বলে মেনলি। এই বিচে হচ্ছে ফার্স্ট সানলাইটটা পড়ে, যেটা ফার্স্ট সানরাইজ হওয়ার পর যে সূর্যের যে আলোটা সেটা এই বিচে ফার্স্ট পড়ে। গাইস আমাদের সেকেন্ড লোকেশন হলো কোনারক। কোনারকের মন্দির চন্দ্রভাগা বিচ থেকে 5.2 কিলোমিটার দূরে। তো এখান থেকে আমরা সোজা বাসে করে যাচ্ছি, 10 মিনিট তো লাগার কথা। আজ আমাদের সাইট সিনের এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা যেটা আমরা যাচ্ছি এখন, কারণ প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক এই মন্দিরটাকে দেখতে আসে। আমি এবার এসেছি কোনারকের মন্দিরে। এর একটা বড় স্টোরি আছে কোনারকের মন্দিরে। এখানে মেনলি একটা 12 বছরের ছেলে এই মন্দিরটাকে বানিয়েছিল। সেটা মানে অসাধারণ, মানে একটা 12 বছরের ছেলে এই গোটা মন্দিরটাকে বানিয়েছিল। মানে তোমরা যেটা পেছনে দেখতে পাচ্ছ এই গোটা মন্দিরটাকে একটা 12 বছরের ছেলে বানিয়েছিল। গাইজ এই যে মন্দিরের অ্যাকচুয়ালি এটা মন্দির নয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সূর্য রথ। যে 12 বছরের ছেলেটা বলছিলাম সে অ্যাকচুয়ালি এটাকে রথভাবে প্রতিষ্ঠা করেছিল। কারণ যে ওই চাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই চাকাগুলো কিন্তু খুবই একটা টাইম হিসেবে ব্যবহার হতো আগেকার দিনে। মানে ওই চাকাগুলোকে মেনলি সূর্যর যে রোদটা পড়তো তখন ওখানে যদি কেউ হাত বা কোনো স্টিক বা কিছু রাখে ওটা সানডায়ালের মতো কাজ করতো। ছায়াটা ওই স্পোকগুলোর ওপর পড়তো। একটা স্পোক আছে আর মানে 3 ঘন্টা ছাড়া ওখানে আর কি এগুলো পড়ে, ছায়াগুলো পড়ে। তো তোমরা যদি হাত রাখো ওখানে, হাতটা একদম মাঝখানে রাখো, হাতের ছায়াটা যদি রোদ থাকে তাহলে স্পোকের ওপর পড়বে। আমার পেছনে যে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ছায়া মন্দির বলা হয়, কারণ সূর্য মন্দিরের যে ডাইরেক্ট ছায়াটা সেটা এই মন্দিরটার ওপর পড়তো, তাই জন্য বলে এটাকে ছায়া মন্দির। আর আরেকটা জিনিসও আছে যেটা হচ্ছে সূর্য দেবের যে ওয়াইফ তার নামও ছায়া, তাই জন্য এই মন্দিরটার নাম ছায়া রাখা হয়েছিল, যেটা আমি গাইডের মুখ থেকে আর কি শুনলাম এখানে। গাইজ এইটা দেখতে পাচ্ছ তোমরা, এটা সূর্যদেবকে হচ্ছে এখানে বানানো হয়েছিল। এই যে ওই পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা, ওই লোটাসের মানে একটা পদ্ম ফুলের পাপড়ি বানানো হয়েছিল, তার ওপর সূর্যদেবকে রাখা হয়েছিল। তারও একটা বড় হিস্ট্রি আছে, হয়তো শুনে থাকবে কি সূর্যদেবকে দুটো ম্যাগনেটের মাঝখানে লেভিটেট করে রাখা হয়েছিল। ফার্স্ট যে সূর্যর কিরণটা সেটা ডাইরেক্ট সূর্যদেবের মাথা বা কপালের ওপর পড়ছে। তো এটাই হচ্ছে সূর্যদেবের হিস্ট্রি। এখন তো মন্দিরটাকে পুরোই বন্ধ করে দিয়েছে, মন্দিরের পার্টসগুলো প্রায় ভেঙে পড়ে যাচ্ছে। এই যে এই বড় যে এগুলো দেখতে পাচ্ছ, ওই বড় বড় পাথরগুলো, ওই পাথরগুলোকে এইখানে যেমন দেখতে পাচ্ছ, এই পাথরগুলোকে মন্দিরের ওপর থেকে যেগুলো পড়ে গেছে সেগুলো এখানে রাখা হয়েছে। ওই যেমন বড় যে একটা সিংহর মতো দেখতে পাচ্ছ ওটা মন্দিরের চূড়ায় ছিল, যতটা দূর সম্ভব আমি জানি। ওইটা পড়ে গেছিলো, তারপর এখানে রাখা হয়েছে প্রিজার্ভ করার জন্য। আরেকটা দুয়ার মন্দিরের, যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা আরেকটা দুয়ার। এইখান থেকে ওই গেটটা দেখা যায়, ওইটা কিন্তু একটা শুধু গেট যেটা বন্ধ দেখতে পাচ্ছ, ওটা রেড স্টোন দিয়ে বন্ধ করা হয়েছে। কারণ কি এই গেটটা যদি না বন্ধ করা হতো তাহলে মন্দিরটা পুরোই ভেঙে পড়ে যেত, তাই জন্য এই গেটটাকে বন্ধ করা হয়েছে। এইখানে তোমরা যদি আসো তোমরা বিভিন্ন ইনফরমেশান পাবে, যে ইনফরমেশানগুলো তোমরা জানোই না যেটা এটাও হতে পারে, মানে তোমরা কল্পনাই থাকবে না কি এটাও হতে পারতো আগেকার দিনে। পিওর যে সায়েন্সটা সেটা অ্যাকচুয়ালি মন্দিরের মাধ্যম দিয়ে ফোটানো হয়েছে। এখনকার দিনে ইঞ্জিনিয়ারিং এসব কোনো মানে নেই বস। জব ছোড় দু। আগেকার দিনে সায়েন্স যেটা অ্যাকচুয়াল সায়েন্স সেটা আগেকার দিনেই হয়ে গেছিলো, ঠিক আছে। এখন জাস্ট আমরা বই খাতায় ওটা পড়ছি, ওটা হচ্ছে সিম্পল জিনিস। চুপ করবে করতে। গাইজ এখানেই হচ্ছে সূর্যদেবকে প্রতিষ্ঠা করা হবে বলে এটা করা হয়েছিল, কিন্তু এখানে আলটিমেটলি সূর্যদেবকে প্রতিষ্ঠা করা হয়নি।
যেমন কি গর্তটা দেখতে পাচ্ছ, মন্দিরে এখন তো উঠতে ইচ্ছে না, কারণ মন্দিরের ওপর দিয়ে পাথর পড়ছে ভেঙে ভেঙে, অনেক পুরোনো মন্দির তো ওখানে অ্যাকচুয়ালি সূর্যদেবকে বানানো হয় বলে ঠিক করা হয়েছিল। গাইজ তোমরা দেখতে পাচ্ছ পেছনে ওই বারগুলো অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকদিন আগেকার লোহা। 1250 সালে যখন এই মন্দিরটা বানানো হচ্ছিল তখন এই লোহাগুলোকে এখানে রেখে দেওয়া হয়েছিল। এই লোহাগুলো এতটা নুন খেয়েছে, এখানে আগে বীজ ছিল সামনে, এখন তো পেছনে হয়ে গেছে, আগে এখানে বীজ ছিল, ওই বীজ থেকে এত নোনা হওয়া এখানে লেগেছে, ওই লোহাগুলো একদম আনরাস্টেড হয়ে গেছে, মানে কখনোই কোরোশন হবে না এই লোহাগুলোর মধ্যে। তো এটাই ছিল কোনারকের তোমাদের গল্প, আমাদের গল্প এটা। কি 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 আরে বলুন তো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগে লাইক করবে। আমরা দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট টপিকে। গাইস আমরা লিঙ্গরাজ টেম্পল চলে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম কি টেম্পলের মধ্যে আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না বা কোনো ক্যামেরা নট অ্যালাউড। তাই আমরা বাইরে থেকেই কয়েকটা সিনেম্যাটিক শটস নিলাম। গাইস লিঙ্গরাজ টেম্পল হচ্ছে উড়িষ্যার ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট টেম্পল, আর হাইটও অনেকটাই উঁচু, 180 ফিট। এই মন্দিরের গেটটাও নতুন তৈরি করা হয়েছে, কারণ অনেক পুরনো মন্দির, গেটটা হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। মন্দিরের চারপাশটা অত্যন্ত শান্তিপূর্ণ এবং পরিষ্কার, যেমন তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়। এখানে খুবই ইন্টারেস্টিং একটা পুকুর দেখতে পেলাম, যেই পুকুরটার স্লোপ কাটিং করা আছে এবং চারপাশে মন্দির দিয়ে বাঁধানো আছে। পুকুরের জলটা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন, পুরো গ্রিন দেখতে পাচ্ছ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so स्वागत तो करो हमारा चला जा भोसड़ी के। গাইজ আমরা এবার চলে এসেছি উদয়গিরিতে। আসতে আমাদের দম প্রায় বেরিয়ে গেল, কারণ অনেকটা উঁচু, এটা চড়াইটা অনেকটা উঁচু, যেমন তোমরা দেখলে। এখানে টোটাল 20টা গুহা আছে, যেই গুহাগুলোকে আমরা দেখবো আর তোমরাও দেখবে। বহুত সুন্দর জায়গাটা এবং পুরো গাছে গাছড়ায় ভর্তি, এবং জানো গাছগাছরা কতটা ফ্রেশ আর কি এর জন্য, প্রকৃতির জন্য। এখানে এইরকম গুহা তোমরা যেমন দেখতে পাচ্ছ, এরকম গুহা আছে এখানে, এই ছোটো ছোটো গুহা। টোটাল এখানে 20টা গুহা বানানো আছে এখানে উদয়গিরিতে। আর ওই পাশে যেমন তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খণ্ডগিরি, ওখানেও যাবো আমরা। দেখতে পাচ্ছ এখানে কিছু গুহা আছে, এই গুহাটার নাম হচ্ছে গণেশা গুহা। যেমন এখানে তুমি দেখছো লেখাটা দেখতে পাচ্ছ, অনেক পুরনো গুহা, তাই জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, যাতে পাথর টাথর ভেঙে না মাথায় পড়ে যায়। 4টে গুহা আছে এখানে যেমন দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাবো একদম উঁচুতে, পাহাড়ের একদম উঁচুতে গিয়ে তোমাদের ওই ভিউটা দেখাচ্ছি। গাইজ এটা উদয়গিরির সব থেকে টপ পয়েন্ট, যেখানে আমি দাঁড়িয়ে আছি। দূরের গাড়ি ঘোড়া হাইওয়েতে সব যাচ্ছে, সব দেখতে পাচ্ছি এখান থেকে। প্রচুর হাওয়া আসছে, যেমন তোমরা শুনতে পাচ্ছ মাইকে, প্রচুর হাওয়া আসছে। চারিপাশে গ্রিনারি আর গ্রিনারি প্রচুর। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা তো খণ্ডগিরি, ওটা আজকে মনে হয় যেতে পারবো না, এমনি এটা চড়তেই হালত ফিরে গেছে। তো আমরা ডাইরেক্ট এরপর যাবো সেখানে সব তোমাদের দেখাবো। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, বহুত তেজ हो रहा है। তোমরা পরের সেকশনেই দেখতে পারবে কোথায় আমরা যাচ্ছি এরপরে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের সেকশনে।
গাইজ আমরা নন্দনকাননে এসেছি, এখানে এসেই তেমন কি দেখতে পাচ্ছ আমার বন্ধুকে দেখা যাচ্ছে, যেমন হচ্ছে ভালুক। ওই দেখো বসে বসে কী সব খাচ্ছে। প্রথমে এসেই একটা জানোয়ারকে দেখতে পেলাম। আলিপুর জুতে তো এইসব কিছুই দেখা যায় না, উল্টে ওরা সব ঘরের মধ্যে ঢুকে পড়ে থাকে। এখানে পুরো বেরিয়ে বেরিয়ে এপার ওপার করছে। গাছ এখানে বাঘ তো আছে, বাট বাঘটা হচ্ছে গাছের ওপর উঠে পড়ে আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও দেখা বাঘটাকে ঠিক দেখতে পেলাম না, বাঘটা গাছের ওপর উঠে ঘুমাচ্ছিল। বাঘটাকে ঠিক তো দেখা গেল না, মনটা একটুখানি খারাপ হয়ে গেল। চিড়িয়াখানা আসা মানে বাঘ তো ফার্স্ট, তারপর অন্য কোনো প্রাণী। গাইজ এখানে শেয়াল বসে আছে কান খাড়া খাড়া করে, যেমন দেখতে পাচ্ছ। ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। শেয়ালটার জন্য ভিডিওতে কিন্তু একটা লাইক চাই, ঠিক আছে? তো শেয়ালটা কেমন দেখলে কমেন্ট করতে ভুলবে না। শেয়ালটাকে কেমন লাগলো তোমার? গাইজ ফাইনালি বাঘ দেখলাম। বাঘটা এত ক্লিয়ার দেখা গেলো, এটা যেমন গাছের ওপর উঠেছিল কিন্তু এটা একদম ক্লিয়ার ছিল। বাঘের জন্য কিন্তু ভিডিওটা লাইক করতেই হবে। শেয়ালের জন্য যদি নাও করে থাকো, যারা বাঘের জন্য করতেই হবে লাইক কিন্তু আমার চাই বাঘের জন্য, ঠিক আছে? আমার জন্য না, বাঘের জন্য। চুপ করবে করতে। গাইস জীবনেও এত ক্লোজলি আমি জীবনেও সিংহ দেখিনি। বাপ রে বাপ, মানে জোড়ায় সিংহ দেখে নিলাম আজকে। মানে দিনটা কতটা ভালো তোমরা ইমাজিন করতে পারবে না। নন্দনকাননে এটাই জন্যই ফেমাস, পশু পাখিরা খোলায় ঘুরে বেড়ায়। জুলজিক্যাল পার্ক মেনলি এটা। এরকম পরিবেশটা যদি আর থাকে, মানে প্রত্যেকটা চিড়িয়াখানে এরকম জঙ্গলে এমন দেখতে পাই, তেমন চিড়িয়াখানাও দেখতে পাবো, যেটা আমরা আলিপুর জুতে আমি কলকাতায় তো জীবনেও দেখতে পাইনি এরকম। इतनी खुशी मुझे आज तक। গাইজ এখানে পুরো বাঘের পরিবার বসেছিল। আমরা যেটা এখন দেখলাম, 4-5টা বাঘ একসঙ্গে আর জলের মধ্যে সব খেলছে, যেমন তোমরা ফুটেজের মধ্যে দেখলে। হেভি লাগলো বাঘগুলোকে দেখে। लग रहा है दिल गार्डन हो रहा है। গাইজ আমরা হাতি দেখতে গেলাম, কিন্তু হাতিটা অনেকটা দূরে ছিল, তাই হাতিকে দেখতে হয়নি। হাতিকে হচ্ছে ঘাস পাতা খাওয়াচ্ছিল এখন। গাইজ যেমন কি দেখলে তোমরা কুমির, বাপরে বাপ, কুমিরগুলো লিটারেলি মানে ঝাঁকে ঝাঁকে কুমির এখানে শুয়ে আছে। আমি এক্সপেক্ট করিনি এতগুলো কুমির বেরোবে এরমভাবে। পুরো নিস্তেজ হয়ে শুয়ে আছে, কেউ হয়তো পড়লেই বাপরে বাপ সবকটা একদম অ্যাটাক করবে। আলিপুর জুতে ছেড়ে দাও, মানে কোনো জুতেই আমি এরকম আমার লাইফে দেখিনি। আমি 2-3টে জু আরও ঘুরেছি, কোথাও এরকম কুমির এরকম মানে সবকটা জলে শুয়ে থাকে, কিন্তু এখানে দেখছি সব পাড়ের মধ্যে একদম 20-25টা কুমির একসঙ্গে শুয়ে আছে। মজাই মজা, যারা আসছে তাদেরকে একদম লটারি লেগে গেছে। बात तो सही है। গাইস যেটা তোমরা এখন দেখলে এই সাপটা, এই সাপটা হচ্ছে কমন ক্রেট, খুবই ভেনামাস স্নেক। ठीक है আমরা দিলে মোটামুটি ডেড, ठीक है। অ্যান্টিভেনাম না দিলে মোটামুটি তোমরা বুঝতে পারছো ফিনিশ। अच्छा 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 ठीक है। গাইস এটা হচ্ছে গোসাপ, ইগুইনা বলে ইংলিশে। আমাদের মেদিনীপুর এরিয়া অনেকই পাওয়া যায় ওখানে। কিং কোবরাটা কেমন ছিল বলবে। কিং কোবরার ভিডিও অনেক কষ্ট করে তুললাম, কাঁচগুলো একদমই অপরিষ্কার। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। No 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 no। এখানে হরিণ ঘাস খাচ্ছে, এ দেখো
ওই হরিণটা ভয় পেয়ে চলে গেল। এই দেখো এখানে এই হরিণটা ঘাস খাচ্ছে, দেখেছো? এই দেখো मैं आ जाऊं क्या? এখানে কুকুরের মধ্যে জুলজিক্যাল পার্ক, এটা দেখেছো? আহা, দেখেছো? আর ওই দিকে দেখো বাঁদর, দেখেছো বাঁদর কি সুন্দর কাছে আমাদের হরিণ ঘাস খাচ্ছে। বাপ রে বাপ, হরিণ এক্সটিন্ট হয়ে যাচ্ছে জানো তো। তাই যতটা পারে এখানে যেমন পুরোটাই প্লাস্টিক ব্যান, প্লাস্টিক হ্যানা ত্যানা না ইউজ করাই বেশি ভালো। ব্যাস কোনোভাবেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা উচিত নয়। তাই কখনো কোনো পশু পাখিদের মারবে না একদম। কোনোই দেখতে পেলে খেতে পাচ্ছে না বা খুবই অভুক্ত ভুগছে, খেতে পেতে একটু দেবে, বিস্কুট টিস্কুট হলেও যার যতটা সামর্থ্য। আলটিমেটলি সবাই প্রকৃতিকে অনেকটা রোল প্লে করে প্রকৃতির মধ্যে, সবাই রোল প্লে করে। শুধু মানুষ বেশি হয়ে গেলে আর পশু পাখি কমে গেলে কেউ আর কি বাঁচবে না পরে, এটাই হচ্ছে মুশকিল। মানুষরা এখন বোঝে না। কুকুর টুকুরদের আমি অনেকে দেখেছি মারে ধরে, এগুলো একদম করা ঠিক নয়। গাইস যেমন কি দেখলে বিভিন্ন রকমের পাখি, ইনক্লুডিং আমাদের ন্যাশনাল বার্ড যেটা হচ্ছে পিকক, সব কিছুই আর কি খুবই সুন্দর দেখতে। প্রকৃতিতে সব কিছুই সুন্দর দেখতে যদি এরকম ক্লিন রাখা হয় আর কি প্রকৃতিটাকে। যেখানে আর কি প্লাস্টিক টাস্টিক সব কিছু ব্যান, সব কিছুকে ঠিকঠাকভাবে রাখা আছে। যেমন অনেক জুলজিক্যাল পার্ক এই সবগুলো দেখাশোনা করছে, সেখানে তো সব কিছু ভালোই থাকবেই, ইনক্লুডিং মানে পুরো পরিবেশটা আর কি ভালো। মানে এখানে তুমি আসলে ফিল করতে পারবে কতটা ঠান্ডা পরিবেশটা। তো এটাই ছিল আমাদের নন্দনকাননের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আজকের জন্য এতটাই ছিল, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।